21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দিলেন হাইকোর্ট। অভিযোগপত্র অবৈধ ঘোষণা। প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেছে প্রণয়ন কমিটি। কাল প্রতিবেদন প্রকাশ। এবং ফ্যাসিস্ট সরকারের মতো জুলুম দেখতে চায় না জনগণ, বললেন জামায়াতে ইসলামের আমির। জাতীয় ইস্যুতে ঐক্যের আহ্বান। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 52 জন আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতের রায় পুরোপুরি বাতিল করা হয়েছে। 20 বছর আগের ঘটনায় ন্যায় বিচার পেয়েছেন আসামিপক্ষ। রায়ে সন্তুষ্ট আসামিদের পরিবারও। এইচএমইতে রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবির হোসেন। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় অন্তত 24 জন নিহত হয়। ঘটনার দিন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করা হয়। 2007 সালে আরও একটি অভিযোগপত্র দাখিল করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে 2009 সালে নতুন করে তদন্ত শুরু করে। তখন হুজি নেতা মুফতি হান্নানের জবানবন্দিতে নতুন করে অভিযোগপত্র দাখিল করেন, যেটি তখনই বিতর্কিত হয়। সেখানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সহ 52 জনকে আসামি করা হয়। 2018 সালের 10 অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ডিজিএফআই এর ডিজি রেজ্জাকুল হায়দার সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত। 6 বছর পর আপিলের রায়ে রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ সব আসামিদের খালাস দিয়ে বিচারিক আদালতের রায় বাতিল করে দেন। ঘটনার সঙ্গে আসামিদের কোনো ধরনের সম্পৃক্ততা পায়নি উচ্চ আদালত। পরে আসামি পক্ষের আইনজীবীরা জানান, প্রকৃত অপরাধী না খুঁজে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা নিয়েছে। এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল, আমাদের বিশ্বাস তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল। তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না। সাবসিকুয়েন্টলি তারেক রহমানকে আব্দুল কাহার আকুনকে দিয়ে এই মামলার মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করেন। রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজেদের ডিকটেটে। আমরা এও বলেছিলাম, জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়েই সংশ্লিষ্ট ছিলেন না। আইনজীবীদের মতে, জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রাজনৈতিকভাবে বিতর্কিত করা হয়েছে। 21 আগস্টে যা হয়েছে, উই অল আর সিম্প্যাথেটিক টু দ্যাট। 21 আগস্টের ঘোষণার বিচার হোক, এভরিবডি ওয়ান্টস, কিন্তু যাকে ইচ্ছা তাকেই আসামি করা যাবে না, এইটা তার এক শিক্ষা। এভিডেন্স যদি না থাকে, রাজনৈতিক বিবেচনায় কারো ঘাড়ে দোষ চাপিয়ে যদি বিচার করা হয়, তাহলে তার শেষ পরিণতি ভালো হয় না। 2004 সালে গ্রেনেড হামলার সময় চিনতে পারেনি বলে রায় মন্তব্য করেন উচ্চ আদালত। আওয়ামী লীগ সরকারের দেওয়া শেষবারের অভিযোগপত্র ছিল অবৈধ। সব দিক বিবেচনা করে বিচারিক আদালতের পুরো রায় বাতিল করে দেন হাইকোর্ট। এইচএমইতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে 3টি আবেদনের উপর শুনানির জন্য আগামী 19 জানুয়ারি দিন ধার্য করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, শরীফ ভূঁইয়া ও আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 2011 সালে আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন।
ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালে 30 জুন জাতীয় সংসদে পাশ হয় এবং 3 জুলাই ত্রয়োদশ সংশোধনী বাতিল করে গেজেট প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেশের অর্থনীতি শ্বেতপত্র হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র তুলে দেন। জানা গেছে, প্রতিবেদনে বিগত 15 বছরে অর্থনৈতিক কর্মকাণ্ড, সরকারের নানামুখী উদ্যোগ, উন্নয়ন প্রকল্পের প্রশ্নবিদ্ধ অর্থব্যয়, বিদেশি ঋণের অর্থব্যবহার, আর্থিক তথ্যে গরমিল, ব্যাংক খাতের লুটপাট, জিডিপি মূল্যস্ফীতির তথ্যে 9/6 তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাজেট বাস্তবায়নে অস্বচ্ছতা ও রাজস্ব আহরণে পদক্ষেপের বিষয়টিও উঠে এসেছে। এছাড়াও সংকট থেকে উত্তরণের পদক্ষেপও সুপারিশ করেছে কমিটি। আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। মানুষ পরিবর্তন চায়, পরিবর্তনের জন্যই এই সরকার এসেছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলিসুর রহমান। সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। আমলাদের সবচেয়ে বড় শত্রু আমলারাই আখ্যা দিয়ে তিনি বলেন, মনের পরিবর্তনের প্রয়োজন। আর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী বলেন, সংস্কারে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। সরকার জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ এবং নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে 3 মাসের একটি সংস্কার কমিশন গঠন করে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে 12টি সভা করে কমিশনটি। সচিবালয়ে 12তম সভা শেষে গণমাধ্যমের সামনে 2 মাসের সংস্কারের কার্যক্রম তুলে ধরেন কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। আমাদের আসলে যেহেতু অনেক ব্যাপক, সেই জন্য আমাদের একটু সময় লাগছে। 3 মাস সময়ে এটা করা খুব কঠিন, তবু আমরা চেষ্টা করব সরকারের নির্দেশ মতো 3 মাসের মধ্যে এটা করতে আর কি। আমরা কিন্তু এর মধ্যেও অনেকগুলো মিটিং করেছি, আপনারা জানতে পারেন নাই। আমাদের অগ্রাধিকারে তো হবে না, আমরা মানুষের অগ্রাধিকারটা কি সেইটাই বোঝার চেষ্টা করছি। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে এবং সাধারণ মানুষের বক্তব্য নিয়ে সংস্কারের কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে। এটা হলো যে আমরা ঢাকার বাইরে সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি। এটা অন্যরা করেন নাই, কারণ তাদেরটা দরকার নেই, কিন্তু আমরা যেহেতু জনপ্রশাসন নিয়ে কাজ করব সেই জন্য আমরা এটা করেছি। তো আমরা রাজশাহীতে গিয়েছিলাম। তো রাজশাহীতে আমরা রাজশাহী শহরে, বিভাগীয় শহরে সরকারি এবং আধা সরকারি বেসরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনা করেছি। তারপরে আলাদা আমরা পাবলিক হিয়ারিং করেছি। এ সময় আমলাদের সবচেয়ে বড় শত্রু আমলারাই আখ্যা দিয়ে জনপ্রশাসন সচিব মুখলিসুর রহমান বলেন, মনের পরিবর্তনের প্রয়োজন। মানুষের এই জায়গাটা পরিবর্তন করতে হবে, হার্ট অ্যান্ড ব্রেইন। এই 2 জায়গার কম্বিনেশন যদি চেঞ্জ হয়, আমি যদি নিজেকে নিয়ে বলি, আপনার শুনতে খারাপ লাগবে, আই এম এ চেঞ্জ পারসন, হোয়াট ইউ ডিজায়ার আই এম দ্যাট পারসন। আমার এখানেও পরিবর্তন আছে, আমার এখানেও পরিবর্তন আছে, আমার সামনে যাওয়া দেখে আমি পরিবর্তন চাই। এবং আজকে আমার 92 দিন চাকরি, আপনারা আমাদের সাথে অনেক ইন্টারাকশন করেছেন, এটাই দেখতেছেন 92 দিন আরো বেশি পজিটিভ পরিবর্তন দেখবেন। মানুষ পরিবর্তন চায়, পরিবর্তনের জন্যই এই সরকার এসেছে বলেও মন্তব্য করেন মুখলিসুর রহমান। মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনের জন্যই এই পরিবর্তিত সরকার এসেছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফ্যাসিস্ট পতিত সরকারের মতো চাঁদাবাজ, জুলুমবাজ আর কাউকে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড়ে এক পথসভায় তিনি কথা বলেন। পথসভায় অন্যান্যদের মধ্যে নড়াইল জেলা জামাতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা নায়েবে আমির মোহাম্মদ জাকির হোসেন বিশ্বাস, সদর উপজেলা জামাতের আমির হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ আমিন, নড়াইল পৌর জামাতের আমির মাস্টার জাকির হোসেন সহ জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি লোহাগড়া উপজেলা জামাত আয়োজিত পথসভায়ও বক্তৃতা প্রদান করেন। এ সময় লোহাগড়া জামাতের উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সবাই মানুষের মর্যাদা পাবে। আমরা কারো শিক্ষা কিংবা পেশা দেখবো না, আমরা দেখবো তিনি আল্লাহর সেরা সৃষ্টি আশরাফুল মাখলুকাত। সেইভাবে প্রত্যেকটি মানুষ অপর মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। তারা বলেছিলেন জাতির ভাগ্য বদলে দেব,
দিন শেষে ভাগ্য বদল হয়েছে তাদের, সর্বনাশ হয়েছে জাতি। জাতির সেবক হওয়ার কথা ছিল, তারা মালিক হয়ে বসেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে কাজ করে যাচ্ছে, দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। রোববার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, দেশ জাতিকে একটি ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে কাজ করে যাচ্ছেন তিনি। অনুষ্ঠানটি ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য ও তাদের নিকট আত্মীয়দের সংবর্ধনার জন্য আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের সাথে কুশলাদি বিনিময় করেন। পারস্পরিক বিভেদ ভুলে ইসলাম ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে জামিয়াতে আহলে হাদিসের কেন্দ্রীয় কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া পরিদর্শন শেষে আহ্বান জানান। তিনি বলেন, নিজেরা বিভেদ সৃষ্টি করলে অপশক্তিরা বিজয়ী হবে, তাই দেশের কল্যাণে ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের নেতৃবৃন্দ সহ অনেকেই। এবার বিজয় মাসের খবর। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান ইতিহাস থেকে মুছে ফেলেছে আওয়ামী লীগ। বিকৃতভাবে মুক্তিযুদ্ধে ইতিহাস পাঠ্যপুস্তকে তুলে ধরেছে ফ্যাসিস্ট সরকার। বিকেলে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের 28তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ। তিনি বলেন, শেখ হাসিনা নিজের ক্ষমতা ধরে রাখতে মুক্তিযুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। এটি নিজেদের সম্পদ মনে করেছে, তাই বারবার বিকৃত করেছে ইতিহাস। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই মাসের 16 তারিখে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই বিজয়ের মাধ্যমে বাঙালি জাতির জীবনে রচিত হয় সবচেয়ে বড় গৌরবের অধ্যায়। বাঙালি জাতি হাজার বছরের শৃঙ্খল থেকে মুক্তির লক্ষ্যে দীর্ঘ লড়াই সংগ্রাম চালিয়ে আসে। আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ব্রিটিশ শাসন, শোষণ ও নির্যাতন থেকে মুক্তির পর পাকিস্তানের ঔপনিবেশিক শাসন, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে এক পর্যায়ে স্বাধীনতা সংগ্রামের রূপ নেয়। বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। শুরু হয়েছে মহান বিজয়ের মাস ডিসেম্বর। 30 লাখ শহীদ আর 2 লাখ মা বোনের সংগ্রামের বিনিময়ে অর্জিত এই বিজয় বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্ন পূরণ হয় এই মাসে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এই মাসের 16 ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা, অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সূর্যের বুকে লাল সূর্য খচিত জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় 16 ডিসেম্বর। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। জাতি অর্জন করে হাজার বছরের স্বপ্নের স্বাধীনতা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। রামপুরা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। রামপুরা কুঞ্জবন এলাকায় এখনও চলছে সন্ত্রাসীদের তাণ্ডব। রাজনীতির প্রতিহিংসায় 5 জনকে কুপিয়ে জখম করেও ক্ষান্ত হননি সন্ত্রাসীরা। মিডিয়ার সামনে তাদের বিরুদ্ধে মুখ খুললে রামপুরা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিনকে গুলি করে তারা। 26 তারিখের ঘটনায় একটি এজাহার দায়ের করেন মোহাম্মদ ইন্তাজ ব্যাপারী। ভুক্তভোগী পরিবারটি সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানায়।
শাহ বাংলা প্রসঙ্গ। 620 পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল 10টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে 12 আউলিয়া নামক জাহাজটি ছেড়ে যায়। সন্ধ্যা নাগাদ জাহাজটি দ্বীপে পৌঁছানোর কথা রয়েছে। ট্রাভেল পাস নিয়ে ধোঁয়াশার মধ্যে থাকলেও দীর্ঘ প্রতীক্ষার পর দ্বীপে যাত্রা করতে পেরে বেশ আনন্দিত পর্যটকরা। তারা বলছেন পরিবেশ রক্ষায় সরকারের ঘোষিত বিধিনিষেধগুলো তারা প্রতিপালন করবেন। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ প্রথম দিনে 620 জন যাত্রী নিয়ে 12 আউলিয়া জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফলে পর্যটকদের স্বস্তির পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে কমপক্ষে আরও 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 44,400 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা অন্তত 12 ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের 4 জন কর্মী নিহত হন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এমন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। কমলা ও মাল্টা চাষ করে সফল হয়েছেন রংপুরের পীরগঞ্জে মাইনুল হুদা। 4 বছর আগে ইউটিউব দেখে জমিতে বিষমুক্ত ফল আবাদের পরিকল্পনা করেন তিনি। তার বাগানে এখন চায়না সহ 4 জাতের কমলার চাষ হচ্ছে। কমলার আকার, রং, রস দেখে খুশি এই উদ্যোক্তা। প্রতিদিন বাগানটি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। রংপুরের পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। 2021 সালে ইউটিউব দেখে কমলা এবং মাল্টার বাগান চাষে উদ্বুদ্ধ হন পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রামের মাইনুল। উপজেলা কৃষি অফিসের পরামর্শে চাঁপাইনবাবগঞ্জ থেকে 120টি চারা সংগ্রহ করেন তিনি। 2.5 বিঘা পতিত জমিতে কয়েকটি জাতের কমলার চাষ শুরু করেন। বাগান করার 3 বছরের মাথায় প্রতিটি গাছে প্রচুর ফলন হয়েছে এবং কমলার আকার, রং, রস দেখে খুশি চাষি। শুরুতে তো ওইভাবে কমলা হয় না। আসলে কমলা যখন শুরু হয় সেখান থেকে প্রায় 3 বছর 4 বছর পরে, 3 বছর পরে আসলে কমলা বা মালটা যে কোনো ফলের ক্ষেত্রে হচ্ছে 3 বছর পরে এটা বোঝা যায় এটা থেকে লাভ হলো কি না হলো। এখন হয়তো লাভ হবে আশা করি ইনশাল্লাহ। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি বাগান আরো বাড়াবো। আমার সামনে আরো হচ্ছে আপনার কমলা, আঙ্গুর, আমার বাংলাদেশে আঙ্গুরও দেখতেছি যে হচ্ছে, আমিও চেষ্টা করতেছি দেখি হয় কিনা। মাইনুল হুদার দেখা দেখি অনেকে আগ্রহী হচ্ছেন এই ফল বাগানের প্রতি। প্রত্যেকটা গাছে এত পরিমাণ ফল, সবকিছু দেখে ভাই আমার কাছে খুবই ভালো লাগছে। আর কেউ যদি শুরু করে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী করতে পারলে অবশ্যই লাভবান হওয়া যায়। ধৈর্যের ব্যাপার, যদি ধৈর্য ধরে করতে পারে তাহলে সে উপরে উঠতে পারবে, আর যদি ধৈর্য না থাকে তাহলে সে কিছুই করতে পারবে না। হবে অনেকের জায়গা জমি আছে, যদি এইটা দেখে উদ্বুদ্ধ হয়ে যদি এরকম ভাবে আমরা করি, আশা করা যায় আমার মনে হয় চাকরি পিছনে দৌড়াতে হবে না। আমাদের পীরগঞ্জে এমন একটা কাজ হয়েছে অতুলনীয়। বাংলাদেশে যদি প্রত্যন্ত অঞ্চলে যদি এই ধরনের উদ্যোক্তা যদি থাকতো তাহলে আসলে আমাদের বেকারত্ব না করে, বেকারত্ব ঘোচার জন্য আর কি, এই ধরনের উদ্যোক্তা আসলে খুব একটা ভালো। কৃষি কর্মকর্তারা মনে করছেন যদি সঠিক দিক নির্দেশনা আর সহযোগিতা দেওয়া যায় তবে এই অঞ্চল থেকে বিদেশি কমলার চাহিদা সহজেই পূরণ করা সম্ভব। অনেক তরুণ উদ্যোক্তা আমাদের পীরগঞ্জে এখন কমলা চাষ করছে। বিশেষ করে মাল্টাটা ব্যাপক আকারে সম্প্রসারণ হয়েছে। আমাদের প্রায় 70 হেক্টর জমিতে মাল্টা চাষ হচ্ছে, বাড়িমাল্টা 1। আমরা এই থাই পেয়ারার বিভিন্ন যে জাত রয়েছে, আপেল কুল, বাউকুল সহ বিভিন্ন উচ্চমূল্যের বাণিজ্যিক ফল আমাদের এই পীরগঞ্জে বিগত 5-6 বছরে ব্যাপক আকারে সম্প্রসারণ হয়েছে। কৃষকদেরকে আমরা আমাদের প্রশিক্ষণ দিয়েছি। দেশের কমলা চাষ শুধু কৃষকদের আয়ের নতুন দ্বার খুলে দিচ্ছে না, বরং বিদেশি আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিতেও যোগ করছে নতুন মাত্রা। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। জানাবো খেলার খবর। জামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 69 রান। সাবিনা পার্ক স্টেডিয়ামে ভেজা আউটফিল্ডের কারণে মাঠ প্রস্তুত হতে সময় চলে যায় 5 ঘন্টা। দিনের 2 সেশনের খেলা পণ্ড হওয়ার পর তৃতীয় সেশনে গড়ায় ব্যাট বলের লড়াই। সেই লড়াইয়ের শুরুটা হতাশাজনক ছিল টাইগারদের। দলীয় 10 রানে
জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় অতিথিরা। সাদাত হোসেনের সঙ্গে জুটি বেঁধে শেষ বিকেলে বাংলাদেশকে স্বস্তি উপহার দেন একাদশে ফেরা সাদমান। এদিন 0 রানে আউট হয়ে লজ্জার রেকর্ড গড়লেন মুমিনুল। তিনি এখন টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে ডাক নিয়ে আউট হওয়া ক্রিকেটার, অর্থাৎ 0 রান নিয়ে আউট হওয়ার ক্রিকেটার। এতদিন রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। 69তম টেস্টে গতকাল খেলতে নেমে মুমিনুল তাকে ছাড়িয়ে 17 বার আউট হলেন 0 রানে। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দিলেন হাইকোর্ট। অভিযোগপত্র অবৈধ ঘোষণা। প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেছে প্রণয়ন কমিটি। কাল প্রতিবেদন প্রকাশ। এবং ফ্যাসিস্ট সরকারের মতো জুলুম দেখতে চায় না জনগণ, বললেন জামায়াতে ইসলামের আমির। জাতীয় ইস্যুতে ঐক্যের আহ্বান। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।